কওমি হুজুরদের 4 আনার দাম দিল না বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। টিস্যু পেপারের মতো ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী তার জোটের শরিকদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছে। নৈশভোজ শুরু হওয়ার আগেই আমি আলোচনা করছি, অনেক খাওয়া দাওয়া হবে। এই নৈশভোজ এটা শুধু খাওয়া দাওয়া না, এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। কূটনীতিতে এরকম নৈশভোজ হয়, ডিনার পার্টি হয়, লাঞ্চ পার্টি হয়। আবার কূটনীতিতে যা স্বাভাবিক যে সাক্ষাৎ, যেটার নাম দেয় সৌজন্য সাক্ষাৎ, আসলে ওটা কোনো সৌজন্য সাক্ষাৎ না, ওটা একটা গোপন মিটিং। ওটা কি বিষয়ে মিটিং ওইটা বলা যাবে না বলে সৌজন্য সাক্ষাৎ নাম দিয়েছে। এখন প্রধানমন্ত্রী যে নৈশভোজ শরিকদের নিয়ে, মিত্রদের নিয়ে, এটা জাস্ট কোনো নৈশভোজ না, এটা অতি গুরুত্বপূর্ণ বৈঠক। এখন কি বিষয়ে আলোচনা হবে ওইটা বলা যাবে না বলে নাম দিয়েছে নৈশভোজ। নইলে সরাসরি লিয়াজু কমিটি বা অমুক তমুক জোটের বৈঠক, যে কোনো একটা নাম দিয়ে মিটিং করতে। এখানে খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট না, এখানে রাজনীতি করে তারা অনেকের পয়সাপাতি আছে। এমনিতে কওমি মাদ্রাসা যেভাবেই চলুক, মানুষের দানের টাকায় বা যেভাবে হোক না কেন, শিক্ষার্থীরা ডালের পানি খাক আর যাই খাক না কেন, এই কওমি ভিত্তিক যারা রাজনীতি করে তারা তো পাজেরো গাড়িতে চলেন এবং তাদের খাওয়া দাওয়া টাকা পয়সার অভাব নেই। এই জন্য যারা একটু ধনী, উন্নত জীবনযাপন করেন, তারা কিন্তু ভালো খেতে পারেন না। যেমন সাপোজ আমাদের মতো কম বয়সী লোক, আমার বয়স 32 বছর জাস্ট পার হয়েছে। তা আমার জীবনে অনেক অভিজ্ঞতা বিভিন্ন দেশে এবং একদম সর্বোচ্চ লেভেলের রাজকীয় খাবার দাবারের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু এখন খেতে পারি না। এখন ভালো লাগে বাঙালি সবজি, বাংলাদেশি ভাত। তো এইরকম এখানে খাবার, উন্নত রাজকীয় খাবার, প্রধানমন্ত্রী দপ্তরে খাবার, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। মূলত এটা একটা অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাব নিকাশের বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানে, যেখানে প্রধানমন্ত্রী শরিক যারা তারা দাওয়াত পেয়েছেন, বৈঠক হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই নৈশভোজে জমিয়তে উলামা ইসলাম, যারা বিএনপির হয়ে খেয়ে না খেয়ে খেটেছেন, বিএনপির নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতকে ডিমোরালাইজ করতে যথেষ্ট চেষ্টা করেছেন, তাদের ইমান, আখলাক, তাদের চরিত্র, নীতি নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে তাদের নিজেদের ঘরের ভাইদের সাথে, দ্যাট মিনস কওমিদের আর এক গ্রুপের সাথে ঝগড়া বিবাদ করে, কাদা ছড়াছড়ি করে। যেমন চরমোনার সাথে জমিয়ত অনেক ঝগড়া করেছে, অকথ্য ভাষায় ঝগড়া করেছে, মামুনুল হকের দলের সাথে ঝগড়া টগড়া হয়েছে। এরা তো নিজেরা ঘরের দেওবন্দি ভাই ব্রাদারের সাথে ঝগড়া বিবাদ করেও বিএনপিকে সার্ভিস দিয়েছে, এত কষ্ট করলো। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নৈশভোজে জমিয়তে উলামা ইসলামের যাওয়া হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না, এটার তাৎপর্য কি, রহস্য। এটার মূল তাৎপর্য হচ্ছে যে বিএনপি সরকার এই কওমি হুজুরদের 4 আনার গুণে না, তাদেরকে ব্যবহার করে বিএনপি সরকারের কাছে কওমি আলেমদের গুরুত্ব সর্বোচ্চ। যে বাবা, তুমি আমাকে কিছু সার্ভিস দাও, তার বিনিময়ে তোমার মাদ্রাসায় কিছু পয়সা দিতে পারি। ক্ষমতা চাবা না। এইসব হুজুরদের ক্ষমতা কাঠামোতে ঢুকিয়ে আমরা ফাও ফেতনা সৃষ্টি করতে চাই না, কারণ ক্ষমতা হজম করার মতো সক্ষমতা এই হুজুরদের নাই, এটা বিএনপি মনে করে। এবং পশ্চিমারা বা কে কি আবার মাইন্ড করে যে এইসব বড় বড় দাড়িওয়ালা হুজুররা বিএনপির পদে আছে, এরা আবার মৌলবাদী টৌলবাদী নাকি। এইসব কারণেও বিএনপি এইসব হুজুরদের জোটে নিয়ে মন্ত্রী টন্ত্রী বানিয়ে, এমপি টেমপি বানিয়ে বিতর্ক সৃষ্টি করতে যাচ্ছে। কিন্তু মাদ্রাসায় কিছু পয়সা দেওয়া লাগবে, সেটা দিতে চায়। যেমন মীর হেলাল কওমি মাদ্রাসায় টাকা দিবেন, এসে বলবেন যে আমরা যে কোনো ধরনের ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। মজা না? তারা কিছু টাকা দিয়ে কওমি হুজুরদের ঠান্ডা করবেন। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীদের টাকা পয়সা দিবেন, কিন্তু বলবেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এবং আরো জাকাত এবং চাঁদাবাজ বলবেন যে জাকাতের চাইতে চাঁদাবাজি ভালো। আরো অনেক কিছু বলবেন, কিন্তু এরা কিছু বলবে না। জাস্ট মাদ্রাসায় কিছু পয়সা পাতি দিয়ে এদেরকে ঠান্ডা করা হচ্ছে বিএনপি নীতি। বিএনপি চাইলে এই যে 4 জন কওমি হুজুরদের নমিনেশন দিয়েছিল, এই 4 জনকে এমপি বানিয়ে আনতে পারত, কোনো ব্যাপার ছিল না। একজনকেও বানায়নি, কারণ এই 4 কওমি হুজুরদের বিরুদ্ধে কোথাও জামাতের শক্তিশালী প্রার্থী ছিল না। জামাত তাদের শরিকদেরকে মাঠে নামিয়েছে, যারা এই জমিয়ত উলামা ইকরামদের চাইতে পরিচিতির দিক থেকে দুর্বল ছিল। কিন্তু বিএনপি এদেরকে জিতিয়ে আনে নাই। কেন জিতিয়ে আনে নাই? বিএনপি আসলে এই হুজুরদের বোঝা মনে করে, যে পার্লামেন্টে নিব, এবার আবার মন্ত্রিত্ব চাইবে। মন্ত্রিত্ব পার্লামেন্টে না যেও চেয়েছিল,
তো এর কি আবার কি হুজুর টুজুর আবার কেউ মৌলবাদী টৌলবাদী বলে কিনা, আবার আমরা দক্ষিণ পন্থার বিরোধিতা করি, হুজুরদের মৌলবাদী বলে, সেখানে আমাদের মন্ত্রী পরিষদ থাকলে খারাপ দেখায় না? ইচ্ছা করে এদেরকে জিতিয়ে আনে নেই। এবং জমিয়ত দাবি করেছিল যে আমাদেরকে একটু মন্ত্রী বানানো হোক, প্রতিমন্ত্রী বানানো হোক, কারণ অনেকেই তো জিতে নাই, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। কিন্তু তাও না, এমপি বানায় নাই, মন্ত্রী বানায়, ইচ্ছাকৃত ভাবে বানায়নি, কারণ ওই ঝামেলা করতে চায় না মন্ত্রী পরিষদে, হুজুর এইসব ভেজাল তারা নিতে চাচ্ছে না। এরপরে রাশেদ খানের মতো ছোট একটা বাচ্চা ছেলে, আমাদের ছোট ভাই, তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। কিন্তু জমিয়াত উলামা একরাম কাউকে বাইতুল মোকাররমের খতিব বা ইসলামী ফাউন্ডেশনের ডিজি বা বিশেষ সহকারী রাজনৈতিক উপদেষ্টা বা ফতোয়া কমিটির প্রধান বা বিএনপির আকীদা বিষয়ক সম্পাদক সরকারের কোনো কিছুতে নিয়োগ দিল না। কি অপমান, কি লাঞ্ছনা, একদম টিস্যু পেপার। এখন এত অপমান লাঞ্ছনা, এরকম লাথিগুতা খেলে তখন কি আর 2 প্লেট ভাত খেতে ডাকলে সেখানে কেউ যায়? এর ফলে জমিয়ত যাচ্ছে না। এখন অনেকে বলতে পারে না, আমাদের দাওয়াত দিয়েছিল, আমরা বরং যাইনি। দাওয়াত দিয়েছিল এটাও আমি জানি, এবং না যাওয়ার সিদ্ধান্তটা আপনাদের এটাও জানি। কিন্তু আপনারা যে অপমানিত লাঞ্ছিত হয়েছেন, এরপরে কি সেখানে যাওয়া যায়? আপনারা চেষ্টা করেছিলেন সেখানে যেতে, কিন্তু এতটা অপমানিত হয়েছেন, এতটা অবমূল্যায়ন করছে যে 2 প্লেট ভাত খাওয়ানো ছাড়া আর কিছু পয়সা দেওয়া ছাড়া আপনাদের কিছুই দিতে চায় না। এটা হচ্ছে একটা দিক। আর এটা আরেকটা দিক হচ্ছে যে এটা নাটক হতে পারে, আরেকটা পার্সপেক্টিভ। কি নাটক? যে এখানে জামাত জোট ভাঙার একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আর এই নাটক আসলে যদি হয়েও থাকে, এটাও জমিয়ত চায় না। তারা চেয়েছিল এমপি হব, মন্ত্রী হব, কিন্তু না, এটা তাদের ভাগ্যে জোট না। কিন্তু বিএনপি হয়তো বা তাদের নিয়ে প্ল্যান করেছে জামাত জোটটা ভাঙা দরকার, কওমি আলেমদের জামাত থেকে দূরে সরিয়ে নিয়ে জামাতকে কিছুটা দুর্বল করা দরকার। এখন জামাত জোট যদি ভাঙতে হয়, তাহলে এই জমিয়তকে আগে বিএনপি জোট থেকে সরাতে হবে, যাতে জমিয়ত বলতে পারে, এই দেখো মামুনুল হক, দেখো আমরা বিএনপি জোট থেকে বের হয়ে এসেছি। অর্থাৎ তোমরা যদি কওমি সন্তান হয়ে থাকো, দেওবন্দি হয়ে থাকো, তাহলে তোমরা জামাত জোট থেকে বের হয়ে 7 দল ঐক্য জোটে আসে, আমাদের হেফাজতের আমির বলেছে। তখন মামুনুল হকরা আরো বেশি চাপ ফিল করবেন জামাত জোট ছাড়তে, যেহেতু জমিয়ত অলরেডি ছেড়ে দিয়েছে। এখন জমিয়ত জামাত জোট ছাড়তে চাপ দিতে পারবে। এভাবে জামাত জোট ভাঙতে সহজ হবে। এই পরিকল্পনার অংশ হিসেবেও এই নৈশভোজে না যাওয়ার নাটকীয়তা হতে পারে, অথবা পরিকল্পিতভাবে জমিয়তকে দূরে সরিয়ে দেওয়ার এই ঘটনা হতে পারে। তো ঘটনা যাই হোক, এটা আসলে জমিয়ত বা কওমি হুজুররা চায় নাই। তারা চেয়েছিল একটু এমপি হই, মন্ত্রী হই, কিন্তু তাদের কপালে জুটে নেই। দিন শেষে প্রমাণিত হলো যে কওমি আলেম ওলামারা জামাত ইসলামীর কাছে নিরাপদ, সবচেয়ে সম্মানিত। যেসব কওমি আলেমরা জামাত জোটে এসেছে, জামাত তাদেরকে যথাসম্ভব, অনেককে, প্রথম কথা হচ্ছে নির্বাচন করার সুযোগ দিয়েছি অনেক জায়গায়, আবার সর্বোচ্চ জামাতের পয়সা পাতি, জামাতের রিসোর্স ব্যবহার করে তাদের অনেককে জিতিয়ে এনেছে, পার্লামেন্টে পাঠিয়েছে। এবং পার্লামেন্টে যারা যেতে পারে নাই, তাদেরকেও জামাত রাজকীয় মর্যাদা দিচ্ছে। যেমন আল্লামা মামুনুল হক পার্লামেন্টে যেতে পারেননি, জামাত তাকে সর্বশক্তি দিয়ে জিতিয়েছিল, কিন্তু বিএনপি হারিয়ে দিয়েছে, এটা আলাদা আলোচনা। কিন্তু তারপরও মামুনুল হক যদি জামাত জোটের কোনো প্রোগ্রামে যান, কোনো সেমিনার বা এই বিভাগীয় সমাবেশ, অনেক জায়গায় গেছেন না, জামাত জোট তাকে যে সম্মান দেয়, জামাত যে তাকে সম্মান দেয়, রাজকীয় মর্যাদা দেয়, এত সম্মান এই কওমি হুজুরে কোথাও কোনোদিন পায়নি। কওমি আলেমরা চরমনায় যখন জামাতের কাছে এসেছিল, অসম্ভব সম্মান দিয়েছে। কওমি আলেমরা জামাতের কাছে আসলে, অতীত যাই হোক, জামাত তাদেরকে মাথার তাজ করে রাখে, এটাই হচ্ছে সত্য কথা।